This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন তিনটে নিউজরুমে আপনাদের সঙ্গে আমি রাজা স্টুডিও থেকে নিউজরুম থেকে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে তিনটে নিউজরুম নিয়ে। দীপ আর রাজার সঙ্গে নিউজ ডেস্ক থেকে আমি রয়েছি মঞ্জুরা। ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মান বহুতল ভাঙতে গিয়ে পুরকর্মীরা বিক্ষোভের মুখে পড়েছেন। ওই ফ্ল্যাটের বাসিন্দাদের, ওই বাড়ির বাসিন্দাদের ছাদ হারানোর আশঙ্কায় কান্নায় ভাঙলেন মহিলারা। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হলো পুরকর্মীদের। কয়েকদিন আগে হেলে পড়েছিল ওই বহুতলটি। নজরে আসার পর টনক নড়ে পুরসভার, তারপরই ভাঙার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ফ্ল্যাটের জন্য অনেক কষ্ট করে টাকা দিয়েছেন, এরপর যদি ছাদ হারাতে হয় তাহলে তাদের সুইসাইড করতে হবে, এই রকম আক্ষেপ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন ওই আবাসনের বাসিন্দারা। চলে যাব আমাদের দুই প্রতিনিধি সেখানে রয়েছেন। প্রথমে কথা বলবো কৌস্তবের সঙ্গে। কৌস্তব, এখন পুরকর্মীরা ঠিক কি করছেন? একটু আগে আমরা দেখছিলাম পুরকর্মীরা অপেক্ষারত, আর বাড়ির মহিলারা স্পেশালি তারা বাধা দিচ্ছেন, বলছেন যে আমাদের মুচলেখা দিতে হবে, নইলে কিছুতেই ভাঙতে দেব না। দেখো, পুরকর্মীরা এখনো পর্যন্ত তারা অপেক্ষারতই রয়েছেন, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি আমি তোমাকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ট্যাংরা থানার যারা পুলিশ আধিকারিক রয়েছেন সেই আধিকারিকরা কিন্তু এখানকার যারা আবাসিক রয়েছেন আবাসিকদের সঙ্গে তারা কথা বলছেন। আবাসিকদের সঙ্গে তারা কৌস্তবের সঙ্গে আমাদের যোগাযোগ যান্ত্রিক কারণে সম্ভবত একটু বিচ্ছিন্ন হয়েছে। আবার আমরা কৌস্তবের সঙ্গে কথা বলার চেষ্টা করব। পিসিআর যোগাযোগের চেষ্টা করছে। এই মুহূর্তে কৌস্তব আমাদের সঙ্গে আবার রয়েছে। কৌস্তব, যেখানে থামিয়েছিলাম তোমাকে, একেবারে দেখো আবাসিকদের সঙ্গে কথা বলছে এখানে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা, এবং যারা আবাসিক রয়েছেন তারা কিন্তু একটাই কথা বলছেন যে তারা মুচলেখা না পেলে তারা এই বাড়ি ছাড়বেন না, তারা ছাদ হারাবেন না, এবং তাদেরকে এই মুহূর্তে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং তারা যেটা বলছেন, তারা এমনটা বলছেন যে ট্যাংরায় যে ক্রিস্টোফার রোডের যে সবুজ রঙের যে বাড়িটা যে হেলে পড়েছিল, সেই হেলে পড়া বাড়িটা ছিল, সেই হেলে পড়া বাড়ি তারা মানতে নারাজ যে এইখান থেকে তাদের বাড়িটা হেলে পড়েছে। তারা কিন্তু এমনটাই বলছেন। এবং এইখানে দেখো যে আবাসিকরা রয়েছেন তারা কিন্তু এখানে চোখের জলে কি করবেন, কি ভাবছেন আপনারা? বেশ, চোখের জলের কথা তুমি বলছো, শোনানো যাক। চোখের জল, যারা ওখানে বাসিন্দা তাদের উদ্বেগটা ঠিক কোথায়? ঘর ছাড়বো না, যাবো না, কোথায় যাবো আমি? হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে আমি কোথায় যাবো? কোনো রাস্তা বলো না, আমাকে রাস্তা দাও, আমাকে থাকতে, তবে আমি যাব। কোথায় যাব আমি? প্রমোটারের সঙ্গে যোগাযোগ করেছিলেন? না, প্রমোটারের সঙ্গে যোগাযোগ করিনি ভাই। সারা জীবনের সঞ্চয় তো আপনার চলে গেল, মাথায় ছাদ হারা হয়ে গেলেন। एकदम ছাদ হারা, पूरा हेरा गल हम लोग पूरा हेरा गल अभी, हम लोग कुछ ना लौकता अभी। সারা জীবনের সঞ্চয়, আপনাদের সারা জীবনের সঞ্চয় চলে যাচ্ছে। হ্যাঁ, সে তো চলে যাচ্ছে, কিন্তু যাতে ব্যবস্থা করা হয়, মানুষের কোনো অসুবিধা না হয়, ওধারের বাড়ির এধারের বাড়ি যেন ঠিক করে থাকে। এদের মাথার ছাদটুকু চলে যাচ্ছে গেলে তাহলে কোথায় যাবে মানুষ? মাথার ছাদই তো চলে যাবে, তাহলে কোথায় যাবে? দুটো বাচ্চা নিয়ে স্বামী কাজ করে ধাবায়, মানে ধাবাতে কাজ করে, কোথা থেকে পাবে? সংসার চালাবে না। সারা জীবনে আজকে हम लोग टालियों बाड़ी में रहता, तब तो ये बिल्डिंग गिरा, तब लोग खत्म हो जाती रे भाई, खत्म हो जाती। एक तल्ला कोता होती तो ना जानी थी। इधर पिला जाम करी ना जे যে বাবা চলে গেল, আমরা আবারটা ইনকাম করি, প্রমোটার নেই এখন। আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? বেরাবো না, আমরা এখানেই থাকবো, ব্যাস। পুরসভা ওদের ব্যবস্থা করছে, কেন কি ওখানে বাড়িতে লোক আছে, এখানে বাসিন্দা নেই বলে এখানে ভাবছে কি ফাঁকা আছে ভেঙে দেবো, তো অমনি হয় না। এখানে লোক কিনে নিয়েছে পুরো ঘর, যাদের বাড়ি আছে যাদের জায়গা আছে তারা দিয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে আপনার এখানে নিজের জমি ছিল, আপনার এখানে টালির বাড়ি ছিল এখানে। হ্যাঁ,
তাহলে প্রমোটার যখন জমি নিয়েছিল আপনাদের কাছ থেকে বাড়ি করার জন্য, হ্যাঁ বাড়ি করার জন্য নিয়েছে, তো আপনারা কাগজপত্র তখন দেখে নেননি সবকিছু? না, মেয়ের সে বলো, দেখো মেয়ে বলবে, দেখো মেয়েটা বলো না। কাগজপত্র আমরা বানাতে এই জন্য দিয়েছি কেন কি পাশের যে বিল্ডিংটা আছে যখন হয়েছে তো আমাদের ঘরে ক্র্যাক এসে গেছিলো, টালি বাড়ি ছিল, ঘেসের বাড়ি ছিল, এখানে ঘেস তো জানেন ওইটার বাড়ি, এখানে টালি বাড়ি সব ছিল। আর আমার পাশে আমার জেঠিমার বাড়ি হয়েছে, দুটো বাড়ি পাশাপাশি হয়েছে, মাঝখানে আমরা ছিলাম, তো আমাদের মাঝখান থেকে পুরো ক্র্যাক হয়ে গেছে। এবার যখন ক্র্যাক হয়ে গেছে তো এই পাশের বাড়িটা আমাদের মানে হবে বলে, মানে প্রমোটিং হবে বলে কথা চলছিল, আমাদের অফার করেছে কি একসাথে করতে গেলে মানে ভালো বড় বিল্ডিং হবে, ভালো হবে, তোমরা দিয়ে দাও, তোমাদের ছোট জায়গায় বিল্ডিং হবে না। তো আমরা ভাবলাম ঠিক আছে দিয়ে দিচ্ছি, আমাদের দুটো ঘর দিয়ে দেবে, আর কি চাই, আমাদের নিজেদের ক্ষমতা নেই কি ওই ভাঙা বাড়িটাকে ঠিক করার, এই জন্য দিয়েছি। আমরা যে দিয়ে যে এত বড় ফাঁসাদে ফেসে যাব সেটা কোনোদিন ভাবিনি। আজকে আমার মা কাচ্ছে, আমার বাবা কাচ্ছে, আমার ভাই কাচ্ছে, আমি কাচ্ছি, আমরা কোথায় যাব? তখন কাগজপত্র যাচাই করে নেননি? কোন কাগজপত্র যাচাই করবে এখানে? কোন কাগজপত্র? যে কাগজপত্র সেইগুলো কোনো কর্পোরেশনের কোনো এখানে লিগাল জমিন না যে মেন কাগজপত্র পাবো আমরা। এখানে নটারি হিসেবে নর্মাল কাগজপত্র যে হ্যাঁ তোমাকে এইটা দেবো, এই দেবো লেখা আছে, ব্যাস। ওইটা নিয়ে পুলিশের কাছে গেলেও কিছু হবে না, ওইগুলো বিশ্বাসের ওপরে দিতে হয় মানুষকে। এখানে ঘর বিশ্বাসের ওপরে তোমাকে দিতে হবে, আর কিছুই করতে পারবে না তুমি। এখানে বিশ্বাসের ওপরে দিয়ে আজকে আমাদের এই অবস্থা, না দিলে আজকে ওই বিল্ডিংটা আমাদের ঘরেই পড়তো, কিন্তু তাও আমরা মারা যেতাম। দুটোতেই আমাদের বিপদ ছিল, মাঝখানে থেকে আমাদের বিপদ। ওই বাড়িটা করে চলে গেছে, ওই বাড়িটা এমন অবস্থা করে দিয়েছে কি আমরা মরে যাব। আমরা যদি পড়ে যেত আজকে, যদি আমরা মরে যেতাম, কেউ আমাদের কি দেখতো? কেউ দেখতো? আজকে আমার মা যে কাঁদছে, আমি কি করবো এখন? কোথায় নিয়ে যাবো আমার মা বাবাকে? একটা মেয়ে রাস্তায় থাকবো মাকে নিয়ে? এরা প্রশাসন এরা কিছু করবে না, আমি বুঝে গেছি। আমরা ছাড়বো না, আমাদের যদি না কিছু করে দেওয়া হয় আমরা কিন্তু এখানেই থাকবো। আমাদের ওপর থেকে নিয়ে যাক, আমাদের মেরে ফেলুক, যা করার করুক, আমি করবো না। सबको मार दे, হ্যাঁ मार के काट दे, फेंक दे, यहाँ से कोई हिलने वाला नहीं है। শোনাচ্ছিলাম আপনাদের প্রতিক্রিয়া। আমাদের সঙ্গে রয়েছেন এলাকার কাউন্সিলর সন্দীপন সাহা। সন্দীপন বাবু, TV9 বাংলা স্টুডিও থেকে রাজা বলছি। এটা তো এমন একটা অবস্থা যে পুরসভারও বাড়ি না ভেঙে গতি নেই, আর এই বাসিন্দারাও বাড়ি ভাঙতে দেবেন না। এখন আপনারা কি করবেন? দেখুন, বাসিন্দাদের তো বুঝতে হবে যে বাড়িটা যেইভাবে তৈরি হয়ে রয়েছে তাতে পাশের বাড়ির ওপরে একটা বিপজ্জনক প্রভাব ফেলছে, এই বাড়িটাও বিপজ্জনক হয়ে রয়েছে। এখন প্রাণহানি হোক এটা তো আমরা কেউ চাই না, মানুষকে তো বাঁচাতে হবে। তো এই বাড়িটাকে এখন ডেমোলিশন শুরু করে তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গিয়ে দেখবে এবং তারপরের পদক্ষেপ ঠিক করবে, এটা ওইখানকার মানুষকে বুঝতে হবে। এই যাই পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের সুরক্ষিত রাখার জন্য এবং তাদের সুরক্ষাকে মাথায় রেখেই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা, এটা ওদেরকে বুঝতে হবে এখানে। বেশ, দেখুন, তাহলে একটা বাড়ির বাসিন্দা নয় বুঝলেন, কিন্তু কলকাতার কতগুলো বাড়ির বাসিন্দাকে বোঝাবেন? তার কারণ যেভাবে তৈরি হয়ে রয়েছে অনেক বাড়ি, আপনাদেরই সমীক্ষা রিপোর্টে নাকি শোনা গেছে যে 30-40টা বাড়ি হেলে রয়েছে। ফলে এরপরে যদি পুরসভাকে কোনো কড়া পদক্ষেপ নিতে হয়, এ তো মারপিট লেগে যাওয়ার মতো অবস্থা হবে, সামলাবেন কি করে? এবার দেখুন, বাকিগুলোর ক্ষেত্রে আমি জানি না, এখন যেইটা সিদ্ধান্ত হয়েছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গেছিল এখানে, গিয়ে তারা যেরকম ভাবে গাইডেন্স দিয়েছে সেই অনুসারে কলকাতা পুরসভা তার কাজটা ওখানে করতে গেছে, এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তো টেকনিক্যাল গাইডেন্সই দেবে। সেই গাইডেন্স অনুসারে যদি কাজটা করতে দেয় তাহলে সেইখানকার যারা মানুষ ওখানে বসবাস করছে তাদের জন্যই ভালো, তারাই সুরক্ষিত থাকতে পারবে। তাদের সুরক্ষাকে মাথায় রেখে এই পদক্ষেপ। বেশ, তারা বলছেন যে মেয়র সাহেবকে ফিজিক্যালি মানে সশরীরে এসে মুচলেখা দিতে হবে এবং আশ্বস্ত করতে হবে যে পুরসভা বিকল্প বাড়ির ব্যবস্থা করে দেবে। এটা কি সম্ভব? এইটা তো আপনাকে মাননীয় মহানাগরিকের সাথে কথা বলতে হবে, ওনার হয়তো আর আমি বলতে পারি না। আমরা এখন ওদের সাথে কথাবার্তা বলে ওরা যদি রাজি হয় তাহলে আমরা কাজটা শুরু করতে পারি, এবং শুরু যদি করতে দেওয়া হয় তাতে ওদেরই ভালো হবে, ওদেরই সুবিধে হবে, ওরাই সুরক্ষিত থাকতে পারবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহার সঙ্গে। তিনি বলছেন যে বাড়িটা ভাঙা অত্যন্ত জরুরি, তার কারণ এদের বুঝতে হবে বাড়িটা যদি ভেঙে পড়ে বা পাশের বাড়ি যদি ভেঙে পড়ে তাহলে প্রাণ চলে যাবে।
দেখো রাজা, এটা যেমন একটা ঘটনা, সত্যি কথা যে এই বাড়ি যদি হেলে পড়ে বা ভেঙে পড়ে তাহলে এদের মৃত্যু অবধারিত, কিন্তু এরাও যে কথাটা বলছেন সেটাও তো ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ যে আজকে বিশ্বাসের উপরে তারা এই বাড়িটা দিয়েছিলেন, করেছিলেন, তারপর তখনও খুব খারাপ অবস্থায় ছিলেন। এখন তারা যে অবস্থায় রয়েছেন, যে বাড়িতে রয়েছেন, সেটা যদি চলে যায় তাহলে এরা কোথায় যাবেন? খোলা আকাশের নিচে থাকবেন? সেইটুকু তো এরা একটা সিকিউরিটি চাইবেনই, সেই বিষয়টাই বলছেন। সেটা কি পুরসভার পুরকর্মীরা যারা এসছেন তারা কি আদৌ তাদেরকে আশ্বস্ত করতে পারছেন? সৌভিক রয়েছেন, সৌভিকের সাথে কথা বলবো, আমাদের সহকর্মী সৌভিক। দেখো, পুরসভার কর্মীদের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো, পুরসভার যারা ডেমোলেজ করবার জন্য যেসব লোকেরা এসেছিলো, যেসব শ্রমিকরা এসেছিলো, তারা কিন্তু তাদের যেসব যন্ত্রপাতি সেগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে মাঠেই বসে রয়েছে। কারণ প্রথম অবস্থায় যখন ডেমোলেজ করতে আসে সেই সময় কিন্তু এই যে আবাসন, এই আবাসনে যারা আবাসিক অর্থাৎ যারা কিনেছিলেন তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে যায় এবং সেসব আবাসিকরা কিন্তু আমাদের কৌস্তব দেখালো যে দরজা বন্ধ করে তারা রয়েছে। এবং আমি তোমাকে প্রথমেই দেখাবো দুটো বিল্ডিংয়ের ছবি। অর্থাৎ এই যে বিল্ডিংটি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে, প্রথম কিন্তু এই বিল্ডিংটি হেলেছিল এমনটাই শোনা যায়। পরবর্তীকালে তার পাশে যে বিল্ডিংটি অর্থাৎ সাদা যে বিল্ডিং, সৌভিক, এখানেই তো প্রশ্ন, এত বড় একটা বিল্ডিং এর ছবি তুমি দেখাচ্ছ, এটা তো রাতারাতি তৈরি হয়ে ওঠেনি, কি করে সম্ভব হলো তাহলে? এখানে তো বলছেন বাসিন্দারা যে সবটাই বিশ্বাসের ওপরে, কোথাও কোনো নিয়ম মেনে কাজ হয় না এখানে, তার নজরদারিটা কে করবে তাহলে? একদমই তাই, এটাই হচ্ছে বক্তব্য। মানুষদের বক্তব্য হচ্ছে যদি ইললিগাল হয় তাহলে কেন প্রথমে বাধা দেওয়া হলো না? তাহলে তারা ইনভেস্ট করতো না, অর্থাৎ তাদের যে সারা জীবনের জমানো টাকা, সেই টাকা দিয়ে তারা ফ্ল্যাট কিনতো না। প্রথম অবস্থায় যদি আটকাতো তাহলে এই বিল্ডিংই তৈরি হতো না। এবং এখানে কিন্তু প্রশ্ন উঠছে যে এরা যদি বেরিয়ে যায় আজকের এই ফ্ল্যাট থেকে, সেক্ষেত্রে যদি ফ্ল্যাট ভেঙে দেওয়া হয় তাহলে এদের বাসস্থান কোথায় হবে? আমি আরেকবার তোমাকে একটা চিত্রটা দেখাবো। এখানে একটি ইট দেওয়া রয়েছে, সেই ইটটা হচ্ছে একটি কোলন, অর্থাৎ এই কোলনটা দিয়েই কিন্তু দড়ি দিয়ে পুরো বিল্ডিংয়ের উপর থেকে নামানো হয়েছে এবং বিল্ডিং যখন হেলবে এই দড়িটা কিন্তু আস্তে আস্তে মাটি টাচ করবে। এবং যেটা পুরসভার কর্মীদের বক্তব্য যে এই দুটি বিল্ডিংয়ের মধ্যে নতুন যে বিল্ডিংটি হয়েছে, যেহেতু এই বিল্ডিংটি ফাঁকা রয়েছে তার জন্য এই বিল্ডিংটাকেই ভাঙা হবে। দুটো বিল্ডিংই ইললিগাল, কারণ দুটো বিল্ডিংয়ের মধ্যিখানে যে ব্যবধান অর্থাৎ যে গ্যাপ, সেটা কিন্তু প্রায় 2.5 ফুটের মতো, যেখানে পুরসভার যে নিয়ম সেই নিয়মে কিন্তু কম করে 4 থেকে 5 ফুটের গ্যাপ দেওয়া উচিত। এখানে অর্থাৎ নিয়মের তোয়াক্কা না করেই এই নির্মাণগুলো তৈরি হয়ে গিয়েছে। আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সৌভিক। দুয়ারে সরকার ক্যাম্প কেন হয়? দুয়ারে সরকার ক্যাম্প হয় তার কারণ সাধারণ মানুষ তাদের পরিষেবা তারা পান না, যেখানে গিয়ে তারা কখনো বার্থ সার্টিফিকেট, কখনো রেশন কার্ড, কখনো লক্ষ্মীর ভাণ্ডার, নানা কার্ডের সুযোগ এবং নথিভুক্তকরণ পান। আজ তারকেশ্বরে যারা দুয়ারে ক্যাম্পে শিবিরে গিয়েছিলেন তারা একটা নজিরবিহীন ছবি দেখলেন। তারা দেখলেন মানুষকে পরিষেবা দিতে চেয়ে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে ব্যাপক কোন্দল বেঁধে গেল। কারা মানুষকে পরিষেবা দেবেন এই নিয়ে শুরু হলো কোন্দল। আর কোন্দল এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে এক তৃণমূল নেতা তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র বার করে তাক করে ধরলেন মানুষের দিকে। কি হয়েছিল, কি বলছেন সেখানকার সাধারণ মানুষ, শুনুন আগে। দুটো দল হয়ে গেছে, একই গোষ্ঠী, তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের। এই নিয়ে মারামারি হয়েছে। দুটো দলের মধ্যে কি একই দলের লোক এরকম চলছে যেটা শুনতে পেলে দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেরেছে, এ পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল, ফেলে দিয়ে তোকড়মোকড় হয়। তোকড়মোকড় হতে হতে গানটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করে ফেললো? কে পিস্তলটা বার করলো? ওই যে আপনার সঙ্গে যে গানটা থাকে নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, সব ঠিকই আছে। ছোটখাটো সমস্যা হয়েছিল, আসলাম, আসার পরে ভিতরে কোনো পলিটিক্যাল লোক থাকবে না, জয়েন্ট ভিডিওতে বললো কারা কারা থাকতে পারবে, তারাই থাকছে। স্যার, আর্মস ছিল তো তাদের কাছে? হ্যাঁ, আর্মস একজন সিকিউরিটি। ছবি দেখালাম আপনাদের, তৃণমূল নেতা তারা দেহরক্ষী পিস্তল উঁচিয়ে ধরলেন, সেই ছবি একদম মার্ক করে দেখালাম। আমাদের সহকর্মী তারকেশ্বর থেকে সনৎ মাঝি রয়েছেন আমাদের সঙ্গে। সনৎ, পরিস্থিতি কোন জায়গায় গিয়ে পৌঁছলে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে এমন কোন্দল হয় যে এক তৃণমূল নেতার দেহরক্ষীকে তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র বার করতে হয়? দেখো দীপদা, তোমাকে প্রথমেই আমি যেটা জানাবো যে তারকেশ্বরের যে নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, এখানে কিন্তু দীর্ঘদিন অর্থাৎ বাম জামানা থেকে কিন্তু এখানে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চরম, এবং এখানে বোমা বন্দুক বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এসেছে বারবার। এবং আজকে যেটা দেখা গেল যে তৃণমূলের দুটি গোষ্ঠী অর্থাৎ
যে দুয়ারে সরকার ক্যাম্প, যে ক্যাম্পে সাধারণ মানুষ গিয়ে পরিষেবা নেবে, সেই পরিষেবা নেওয়ার জন্য অর্থাৎ সাধারণ মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার জন্য সেখানে টেবিল পাতে দুই গোষ্ঠী অর্থাৎ তৃণমূলের দুটো গোষ্ঠী, এমনটাই কিন্তু দাবি করছে স্থানীয়রা। এবং তাদের যেটা অভিযোগ যে যখন তারা নিজেদের মধ্যে টেবিল পেতে কে পরিষেবা দেবে এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এবং সেখানে দেখা যায় যে স্থানীয় যে পঞ্চায়েত উপপ্রধান আছে সেই পঞ্চায়েত উপপ্রধানের যিনি দেহরক্ষী তিনি পিস্তল বার করেন, অর্থাৎ এমন পর্যায়ে পরিস্থিতি পৌঁছে গেছে যে দেহরক্ষীকে পিস্তল পর্যন্ত বার করতে হয়েছে। যদিও এই বিষয় নিয়ে যখন আমরা পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে কথা বলি, পঞ্চায়েত উপপ্রধান যেটা দাবি যে তার দেহরক্ষী যাতে করে তার যে পিস্তল বা বন্দুক সেটা যাতে ছিনিয়ে কেউ না নেয় সেই জন্যই কিন্তু তিনি বার করেছিলেন। পাশাপাশি তার যেটা অভিযোগ যে এখানে গন্ডগোল পাকাতে এসেছিল, যারা গন্ডগোল তৈরি করেছিল তারা হচ্ছে বিজেপির লোকজন। কিন্তু আমরা যেটা উঠবেই সনদ যে সেই দেহরক্ষীর কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র থেকে যদি কোনোভাবে গুলি বেরিয়ে যেত তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে যে সাধারণ মানুষ পরিষেবা নিতে এসেছিলেন যে হাজারো মানুষ তাদের কি হতো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। মহাকুম্ভে মহাবিপর্যয়। গতকাল সারা দিন ধরে এ ছবি আমরা সকলেই দেখেছি, আজকেও দেখছি। 30 জনের এখনো পর্যন্ত মৃতের সংখ্যা রয়েছে, বাড়ার আশঙ্কাও থাকছে। এরই মধ্যে বাংলায় 2 জনের মৃত্যু হয়েছে, আরও 2 জন নিখোঁজ রয়েছে। এ সম্পর্কে কি জানতে পারছি আমরা, পরিবার সূত্রে কি জানতে পারছি, সবটাই জানবো। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দেবব্রত, দেখো, প্রথমে যেটা বলে রাখি যে এ রাজ্যে যে 2 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কিন্তু একজন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানা এলাকার উর্মিলা ভূঁইয়া তার বাড়ি, এবং গত সোমবার তিনি এখান থেকে রওনা দিয়েছিলেন। গতকালকেই কিন্তু তার বাড়ির লোকজন জানতে পেরেছেন যে তার মৃত্যু হয়েছে। এই গত কুম্ভ মেলাতে যে ধরনের ঘটনা ঘটছে তার ফলে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছে। মৃতদেহ ইতিমধ্যেই রওনা দিয়েছে মেদিনীপুরের উদ্দেশ্যে, কিন্তু মৃতদেহ ঠিক কখন পৌঁছাবে এখনও কিন্তু জানা নেই। ইতিমধ্যে প্রশাসনিক লোকজন তারা কিন্তু উর্মিলা ভূঁইয়ার বাড়িতে এসেছেন, এবং যেটা সবথেকে একটা বিষয় প্রশ্ন উঠছে যে ওখান থেকে যে আনন্যাচারাল ডেথ হয়েছে তার ফলে তার যে পোস্টমর্টম রিপোর্ট বা পোস্টমর্টম কিন্তু মৃতদেহ করা হয়নি। সেজন্য কিন্তু এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এবং তার পরিবারের লোকজনও জানাচ্ছেন যে মৃতদেহ মেদিনীপুর বা মেদিনীপুরে তার বাড়িতে এসে পৌঁছালেই কিন্তু মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে এবং সেখানে মৃতদেহের ময়না তদন্ত হবে। তার ময়না তদন্তের পরেই মৃতদেহ কিন্তু পরিবারের লোকজন আমাদের নজর থাকবে। দেবব্রত সঙ্গে থাকুন। শুধু শালবনী নয়, শহর কলকাতার এক বৃদ্ধার মৃত্যু হয়েছে মহাকুম্ভ মেলায় এই পদপৃষ্ঠের চাপে। কথা বলবো আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, যে বৃদ্ধা মারা গিয়েছেন বাসন্তী পোদ্দার যার নাম, এখন তার পরিবারে কি পরিস্থিতি, তারা কি বলছেন, কি অভিযোগ করছেন তারা? সায়ন্ত, শোনা যাচ্ছে? একদম দীপ, তুই শান্ত আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে বৃদ্ধা মারা গিয়েছেন তার পরিবার, তারা অভিযোগটা কি করছেন, কি অভিযোগ তাদের? দেখো, ইতিমধ্যেই বাসন্তী পোদ্দারের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের মূলত যেটা অভিযোগ যে তাদের বাড়ির যিনি মারা গিয়েছেন তার দেহ পেতে এবং দেহের ময়না তদন্ত করতে গিয়ে একাধিক জটিলতার মুখে পড়তে হয়েছে তাদেরকে। এমনকি তারা যেভাবে বিপর্যস্ত, সেই বিপর্যস্ত অবস্থা থাকা সত্ত্বেও তাদেরকে কোনো রকম সহযোগিতা প্রশাসনের তরফে পাওয়া যায়নি। সকাল থেকে তারা কথা বলেছেন, এখন তারা কথা বলতে চাইছেন না। তারা আপাতত তাদের বাড়ির যে পরিজন মারা গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে তার দেহ এসে পৌঁছাবে গল্ফ গ্রিন থানায়, এবং সেই থানাতেই এফআইআর করা হবে। এই গোটা ঘটনায় যারা দোষী, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বলে তাদের পরিজনরা জানিয়েছেন। মূলত একটা বিষয় উঠে আসছে যে বাসন্তী পোদ্দার তিনি যখন এই ঘটনার পর তিনি পদপিষ্ট হয়ে যান, তারপর যে ধরনের পরিষেবা দরকার ছিল, যে ধরনের চিকিৎসা পরিষেবা দরকার ছিল, বা মারা যাওয়ার পর তার যে ছেলে সুরজিতের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা যেন এই সুরটা বেঁধে দিয়েছেন। শুধুমাত্র মন্ত্রী অরূপ বিশ্বাস, কখনো তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, তারা অভিযোগ করছেন যে কুম্ভ মেলায় যেখানে বহু মানুষের সমাগম হবে, যোগী সরকার আগে থেকেই জানতো, সেখানে কেন পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি। শোনাবো মন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি কি বলেছেন। ওরা সর্বক্ষেত্রেই ব্যর্থ, ওরা প্রশাসনে ব্যর্থ, ওরা অর্থনীতিতে ব্যর্থ। এমনকি একটা কুম্ভ মেলা করা, যারা এত হাইপ তুললো, এত হাইটেক বললো, হাজার হাজার কোটি টাকা খরচা করলো, ওরা জাতীয় মেলা বললো, তাকে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিল, আর গঙ্গাসাগর মেলাকে 1 টাকাও দিল না, জাতীয় মেলাও ঘোষণা করলো না। কিন্তু এখানেও কোটি কোটি মানুষ আসেন। আমরা সবাই মিলে চেষ্টা করেন, আমাদের মুখ্যমন্ত্রী সারাক্ষণ মনিটরিং করেন, পুলিশ প্রশাসন কেউ ঘুমোন না, সারা রাত জেগে আমরা পুণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে তারা আসতে পারেন, পুজো দিতে পারেন, স্নান করতে পারেন, তার ব্যবস্থা আমরা করি। সেখানে সেই ব্যবস্থা ছিল না। এখানে শুধু মিডিয়া হাইপ ছিল, টেকনোলজি হাইপ ছিল, কিন্তু কোনোটাই কাজ করেনি।
আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর তদন্তকারী অফিসারকে শোকজ করল সিবিআই এর বিশেষ আদালত। সন্দীপ ঘোষের নামে চার্জশিটে ওর রাজ্য অনুমতি দেওয়ার পর কেন সিবিআই আদালতে জানানো হলো না প্রশ্নের মুখে সিবিআই। নিম্ন আদালতকে এড়িয়ে হাইকোর্টকে জানানো নিয়ে ক্ষুব্ধ আলিপুর সিবিআই আদালতের বিচারক। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, কি করা উচিত ছিল সিবিআই এর অফিসারের, কি করেননি তিনি? দেখো, বিচারক বলছেন যে প্রথমেই জানতে চেয়েছেন যে কবে রাজ্য সরকারের থেকে অনুমোদন এসছে সন্দীপ ঘোষের নামের ক্ষেত্রে। সেক্ষেত্রে বিচারকের মন্তব্য যে যখনই রাজ্য সরকার অনুমোদন দেয় তৎক্ষণাৎ বা তার পরবর্তী দিনেই নিম্ন আদালত অর্থাৎ আলিপুর বিসিএস সিবিআই আদালতকে জানানো উচিত ছিল। সেক্ষেত্রে নিম্ন আদালতকে কোনো তথ্য না জানিয়ে সরাসরি হাইকোর্টকে জানানোর বিষয়টিতে যথেষ্ট ক্ষুব্ধ বিচারক, এবং তিনি বলেছেন যে এইটা কেন করা হলো, ফোকাস করা হয়েছে এবং তাকে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শাতে হবে যে তিনি কেন করেছেন। নিম্ন আদালতকে না জানিয়ে কেন সরাসরি হাইকোর্টকে জানানো হয়েছে সেটা তিনি কারণ জানাতে বলেছেন। এবং এই প্রথম কিন্তু দেখা গেল এই ধরনের কোনো একটি মামলায় সিবিআইকে শোকজ করানো হলো আদালতের তরফ থেকে। এর কারণটা যেটা জানা যাচ্ছে যে নিম্ন আদালতে অভিযুক্তর আইনজীবী যারা ছিলেন তারা প্রশ্নটিকে সামনে আনেন যে তাদেরকে কোনো তথ্য দেওয়া হয়নি, নিম্ন আদালতকে কোনো রকম তথ্য জানানো হয়নি, এবং এক্ষেত্রে তদন্তকারী অফিসার বা এক্ষেত্রে সিবিআই পক্ষ থেকে যে যুক্তিটা সামনে নিয়ে আসা হয় তাদের বক্তব্য যে তারা স্ক্রুটিনি করছিল, অর্থাৎ তারা স্যাংশন আসার পর, অনুমোদন আসার পর তারা খতিয়ে দেখছিল। কিন্তু সেক্ষেত্রেও বিচারক সেই যুক্তি মানতে নারাজ। লিখিতভাবে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতকে জানাতে হবে এবং তার পরবর্তীতে কিন্তু সেই শোকজের জবাব পাওয়ার পরই বিচারক পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অনেক ধন্যবাদ সুজয় পাল, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন টেলিফোন লাইনে। আজ তিলোত্তমার বাড়ি গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি এবং পশ্চিমবঙ্গবাসী আপনার সাথে আছে, পশ্চিমবঙ্গবাসী আপনাদের সঙ্গে আছে। আপনারা যে লড়াইটা চালাচ্ছেন সেই লড়াইটা চালিয়ে যান। তদন্ত নিয়ে ওনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন আছে সেটা পুলিশের তদন্ত এবং সিবিআইয়েরও একজন অফিসার সম্পর্কে ওনারা বলেছেন আমাকে, সেই সমস্ত বিষয়েও আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, বিজেপি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে। আমরাও কিছু ভূমিকা নিয়ে, একজন দুজনের ভূমিকা নিয়ে আমরা খুশি নই এবং সেটা আমরা ওনাকেও বলেছি, ওনাকে জানিয়েছি। যেমন আপনারা অখুশি, আমরাও অখুশি। স্যালাইনের যোগান নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতর মহা আতান্তরে পড়েছে। তার কারণ, প্রথমে যে সংস্থার স্যালাইন বাতিল হয়েছিল তা তো হয়েই গিয়েছিল, তারপরে যে বিকল্প সংস্থা তাদের স্যালাইনও এখন বন্ধ করার নির্দেশ, উৎপাদন বন্ধ করার নির্দেশ মহা বিপাকে রাজ্যের স্বাস্থ্য দফতর। বিকল্প সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের। ছত্রাক থাকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে স্যালাইন ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা। বিকল্প হিসেবে ফার্মা ইম্প্যাক্টসকে বরাদ দিয়েছিল স্বাস্থ্য ভবন, সেই সংস্থারও উৎপাদন বন্ধের নির্দেশ। স্বাস্থ্য ভবনের আধিকারিকরা জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিকল্প ছিল ফার্মা ইম্প্যাক্টস। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যখন 14টি প্রোডাক্ট তাদের উৎপাদন বন্ধের নির্দেশ জারি হওয়ার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানে 14টি প্রোডাক্ট ব্যবহার বন্ধ হয়ে যায়, তখন ফার্মা ইম্প্যাক্টস 14টির মধ্যে 7টি প্রোডাক্ট সাপ্লাই করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরকে। এখন ফার্মা ইম্প্যাক্টসও যদি আতশ কাচের তলায় চলে আসার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর পড়েছে আতান্তরে। তারা ভাবার চেষ্টা করছেন যে কিভাবে এই সংকট মোকাবিলা করা যায়। আর এরই মধ্যে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, বিষয় সামনে আসছে যে একের পর এক স্যালাইন প্রস্তুতকারী সংস্থা কেন আতশ কাচের তলায় চলে আসছে, কেন তারা গুণমান উত্তীর্ণ হতে পারছেন না, কেন তাদের বারবার স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার জারি করতে হচ্ছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, বারুইপুর। সিডিএসসিও তরফে বলা হয়েছে, স্বাস্থ্য ভবনে কমিউনিকেশন করে বলা হয়েছে যে আপনাদের প্ল্যান্টের স্টেরিলাইজেশন এবং প্ল্যান্টের যে উৎপাদন সংক্রান্ত কিছু ইস্যুজ আছে সেই জন্য আপাতত স্টপ ম্যানুফ্যাকচারিং এর অর্ডার। नहीं नहीं कुछ भी इशू नहीं है। আপনারা এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি? না না कुछ भी नहीं है। এখনো পর্যন্ত কিছু পাননি আপনি নোটিশ? না। যদি সেটা হয় তাহলে কি আপনারা সেটা মেনটেন করবেন? हाँ कोई इश्यूज अभी तक ऐसे नहीं है, ना कोई रिपोर्ट हमको मिला है। अगर कुछ इम्प्लीमेंटेशन के लिए बोलेगा तो जरूर करेंगे। আবার ডাক্তারই দায়ী হবে?
মানে এটা তো খুব স্বাভাবিক ডাক্তারদের উপরে দোষ চাপিয়ে দেওয়া। যে পেশেন্ট এবং চিকিৎসক তাদের মাঝে একটা জায়গা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে যারা আছে তারা ডাক্তারদেরকে হাতের পুতুলের মতো নাচাচ্ছেন, এবং সেই জায়গাটাই আমাদের কথা ছিল এবং সেই জায়গাটা নিয়েই আমাদের আন্দোলন ছিল।